এরকম প্রথমে তাহলে আমি আবার প্রথম থেকেই যাই, এখানে যাব, এখানে আমার একটা সম্ভবত করা আছে, একটা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস বের করে খুঁজে দিব যে কোথায় আছে। এটা স্যার এই জায়গাতে আমি মাইক্রোসফট অফিস অ্যাক্সেস আমি 2010 ব্যবহার করি, সেই 2010-এ মাইক্রোসফট অফিস অ্যাক্সেসে ক্লিক করবার পরে এখানে যা কিছু আছে, আমি আমাদের মনে হয় হাসিল স্যার একটা ভিডিও দেখছি খুব সুন্দর করে, কিন্তু আমি অত সুন্দর করে বলছি না। আমি শুধু এই যে এই পাশে দেখেন একটা ব্ল্যাঙ্ক ডাটাবেজ আছে, এখানে কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেটটা হচ্ছে ওই মাইক্রোসফট কোম্পানি তাদের নিজস্ব একটি ডাটাবেজের ডিজাইন দিয়ে দিচ্ছে মধ্যে। আর এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেজ যেটা, সেটা আপনি আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইন করে নেবেন। টেবিল ডিজাইন, কোয়েরি, ফর্ম ডিজাইন, রিপোর্ট সবগুলো আপনি নিজের ইচ্ছা মতো। আর এখানে কিছু দেওয়া আছে তাদের তৈরি করা ডিজাইন, এটা বলা হচ্ছে টেমপ্লেট। আর এবারে আমি যেটা করবো স্যার, এখানে আমি আমার মতো এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেজটা এটা আমি ক্রিয়েট করবো। তো সেখানে গিয়ে একটা নাম দিব আমি, এই নামটা আজকের জন্য দুরন্ত দিয়ে আমি দিয়ে দিলাম, এবং এখানে ব্রাউজ করে বলবো যে কোন জায়গায় এটাকে সেভ করতে চাচ্ছি, কোন জায়গায় সেভ করতে চাচ্ছি। এখানে দেখেন আমি স্যার এই যে এখানে ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, ডেস্কটপটাকে দেখা দিন এবং ওকে এবং ক্রিয়েট। আমার অলরেডি ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গেছে। আমি একটু ক্লোজ করি এবং দেখে আসি দুরন্ত ডাটাবেস। আমাদের পুরাতন সার্ভেটা মানে বিরক্ত হওয়ার কোনো দরকার নেই। আমি দেখাবো যে ইপের কোনো বেশ কিছু ব্যবহার আজকে দেখাতে যাচ্ছি। আমার সেরকম প্রস্তুতি নেই, কিন্তু ইপের কাজটি আমি করে দেখাই। স্যার এটা আমার ডাটাবেসটি এখানে আছে, তাহলে যে ডাটাবেসটি তৈরি করলাম সেই ডাটাবেসটি এখানে আছে, এটাকে ওপেন করবার পরে এবারে স্যার আমি টেবিল ক্রিয়েট করবো। এখানে টেবিল ক্রিয়েট করবো, আমার প্রয়োজন মতো আমি টেবিল ক্রিয়েট করবো। আর টেবিলের সঙ্গে আমি কী করবো, কতগুলো ফিল্ড ক্রিয়েট করবো, যে ফিল্ডটা দরকার। আমি বিশেষ কিছু করে দেখাচ্ছি না, কয়েকটা ফিল্ড ক্রিয়েট করে শুধু দেখাবো। আমি টেবিলটার নাম দেই, আবার এটার নাম দেই SN4, শুধু এইটুকুই দিলাম এবং এটা স্যার SN4 মানে স্টুডেন্ট ইনফরমেশন একটা টেবিল তৈরি করছি। এখানে দিয়ে দিলাম যে আইডি অটো নাম্বার, আমি এটা ব্যাখ্যা করছি না। স্টুডেন্ট নেম, আমি নেম দিয়ে দিলাম, সেটা টেক্সট দিয়ে দেব। এবং আপনার এখানে ডাটা টাইপটা অনেক রকম আছে, সেগুলো যারা নতুন তারা আমাদের ভিডিওটা দেখে নেন, এবং পরে আমরা এ নিয়ে আরও অনেক ক্লাস করব, আমাদের এই ক্লাসটি চলমান থেকে। তো সেহেতু আপনারা এখানে দেখে নেবেন যে অনেক কয়টা ডাটা টাইপ আছে, তার মধ্যে আমি নাম বা নামের ক্ষেত্রে অবশ্যই টেক্সট দেব। আর একটা দেব যে অ্যাক্টিভ না স্ট্যাটাস, ছাত্রটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। অর্থাৎ একটা ছাত্র ভর্তি হয়ে গেছে কিন্তু আরেকটি হয়নি, সেই ক্ষেত্রে আমি দিয়ে দেবো ইয়েস নো। অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে ইয়েস এবং নো। এটা আমি স্যার সেভ করবো এবং এই টেবিলটাকে ওপেন করবো। স্টুডেন্ট নেম দিলাম রানা, আচ্ছা। এবং স্ট্যাটাস এটা হচ্ছে মানে টিক দেওয়ার অর্থ হলো সে অবশ্যই উপস্থিত। এখানে দিয়ে দেয় সানা, সে অনুপস্থিত। এটা অনুপস্থিত, আমি অ্যাক্টিভ দেখালাম না। এবং সেটাকে আমি অ্যাক্টিভ দেখাচ্ছি। আমরা কোয়েরি করতেছিলাম, আমরা কোয়েরিতে সিলেক্ট নতুনদের জন্য একটা টেবিল দেখালাম, কিন্তু আমি কোয়েরি করতেছিলাম আমাদের বিকল্পতে, সেই কোয়েরিতে দেখলাম গেট কোয়েরি ডিজাইন। এইখান থেকে এই টেবিলটি নিব, এই টেবিলের আইডি নেম, স্টুডেন্ট নেম, স্ট্যাটাস। এবারে লিখি অ্যাক্টিভ দিয়ে বলে দেয় এখানে আমি দিয়ে দেয় যে অ্যাকশন। এবারে আমি ব্যবহার করব যে স্ট্যাটাস যদি ইয়েস হয় তাহলে সে শিক্ষার্থী হবে অ্যাক্টিভ, আর স্ট্যাটাস যদি নো হয়
তাহলে সেই ক্ষেত্রে হবে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ নয়, এখানেও আমি স্ট্যাটাসই দেই নাকি অন্য কিছু দেওয়ার দরকার? আচ্ছা, স্ট্যাটাস অ্যাক্টিভটা ওই আমি ইয়াকে দেখতেছি, আমি আমার আচ্ছা, অ্যাক্টিভটা আমি সূত্রে প্রয়োগ করতে চাই। আচ্ছা, এখানে দেখে আমি সূত্রটি প্রয়োগ করে দেখবার চেষ্টা করি যে অ্যাক্টিভ, তাহলে আমি এরকমভাবে সূত্র প্রয়োগ করি যে ইফ বড় করি একটু। আচ্ছা, ইফ তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ, আমাদের একসঙ্গে করে নেই, ওপেনিং এবং ক্লোজ একসঙ্গে করে নেই, এবং এর মধ্যে থার্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ, এর মধ্যে আমি লিখে দেব স্ট্যাটাস, স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে আমি এই ফিল্ডটার উপর নির্ভর করবো আমার যে এই ফিল্ডটা কি আছে, তারপরেটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তো আমি বলে দিই যে ইফ স্ট্যাটাস, আমি স্ট্যাটাস বানানটা ঠিক আছে কিনা আমি কপি করে এখানে দিলাম, সেই ক্ষেত্রে সুবিধা হবে। ইফ স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, ডবল কোটেশনের মধ্যে লিখি ইয়েস। হ্যাঁ, তাহলে যদি স্ট্যাটাসটা ইয়েস হয় তা দেখায়, সেই ক্ষেত্রে আমি দেখাই এটাকে অ্যাক্টিভ, SCTIVE। আর নসের আমরা সেদিন শিখছিলাম যে ইফের দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে ট্রু পার্ট আর একটা হচ্ছে ফলস পার্ট, যেটা আমাদের আলোচনা স্যার দেখাচ্ছিলেন, এবং আমি আপনাদের বলছিলাম যে ইফের দুটি পার্ট থাকে, সেটা হচ্ছে একটা ট্রু পার্ট একটা ফলস পার্ট। তো ট্রু পার্ট আর ফলস পার্ট আমি এভাবে বোঝাবার চেষ্টা করছিলাম যে যদি এই হলে হবে, না হলে আরেকটা হবে। যদি এটা, এবার আমি বলছি যদি স্ট্যাটাস যদি ইয়েস হয় তাহলে অবশ্যই ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু আমি সেই জায়গায় যাব না, একটা বাক্যে আমি সম্পূর্ণ করবো কথাটা। যদি স্ট্যাটাস ইয়েস হয় তাহলে অ্যাক্টিভ, নসের ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ। আর ডাবল কোটেশনে দিতে হবে। হ্যাঁ, এটা কপি করি এবং পেস্ট করে দেখি কি অবস্থা। এখানে আমি পেস্ট করি, মনে হয় ইয়েসটা ডাবল কোটেশনে না, ইনঅ্যাক্টিভের কোটেশনটা দুটোই একই হয়ে গেছে। পুরোটা ক্ষেত্রটা একই মনে হয় যে ইনঅ্যাক্টিভ আর ইফের আই দুইটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে স্যার ওই আমি একটু বলি, আপনি ইনস্টল করেন, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার দরকার নেই। যে সূত্রটা হলো না, ওইখানে আমরা একটা কাজ করতে পারি যে আইআইএফ নেওয়া হলো, এরপরে প্যারান্থিসিস অর্থাৎ যে ফার্স্ট ব্র্যাকেট আমরা নিব, ওপেনিং ক্লোজিং একসাথে নেওয়ার পর এরপরে স্কোয়ার ব্র্যাকেট নিব, নেওয়ার পরে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা স্ট্যাটাস নিব, এরপরে স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এসে ইকুয়াল দিয়ে জিরো করব আমরা, ঠিক আছে। একটা জিরো নেওয়ার পরে ওইখানে আমরা দেখাবো ইনঅ্যাক্টিভ, ওইটা ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে, এবং আরেকটা কমা দিয়ে আমরা ওইখানে ইউজ করব ডাবল কোটেশন নিয়ে অ্যাক্টিভ। তাহলে হলো কি, যদি জিরো হয়
অর্থাৎ স্ট্যাটাসের মান যদি 0 হয় তাহলে হবে ইনঅ্যাক্টিভ, নচেত বাকি সবগুলো আমাদের ট্রু পার্ট হিসাবে কাজ করবে, অর্থাৎ হলো অ্যাক্টিভিটি দেখাবে, অর্থাৎ অ্যাক্টিভ দেখাবে। স্যাররা এভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন, মেবি হবে। হ্যাঁ, ওইখানে 0 দিতে হবে, অর্থাৎ হচ্ছে আমার স্ট্যাটাসের অ্যাক্টিভিটি যদি 0 হয় তাহলে সে ইনঅ্যাক্টিভ আসবে। আর 1 মানে আমরা তো বুঝতেছি ট্রু পার্ট, আর 0 মানে হচ্ছে ফলস পার্ট। সো তারপরে 1 আর দেখানো দরকার হয় না, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু এই পার্ট কাজ করলো না তাহলে ওই পার্ট অটোমেটিক ট্রু ভ্যালুতে নিয়ে নেবে, আই মিন অ্যাক্টিভ নিয়ে নেবে। স্যার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, হবে আশা করা যায়। এখানে লিখি IIF ওপেন ক্লোজ স্কয়ার ব্র্যাকেট যেটা বলছিলাম আমরা সেটা ওপেন এবং ক্লোজ TUS স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 0। আমরা ইফ এর ব্যবহার দেখতে চাচ্ছিলাম যে এর 0 যদি হয় তাহলে সে দেখাবে ডাবল কোটেশনের মধ্যে ইনঅ্যাক্টিভ, যদি 0 হয় তাহলে ইনঅ্যাক্টিভ, আবার এটা যদি 0 হয় ইনঅ্যাক্টিভ আর নসেট সে হবে আবার ডাবল কোটেশনের মধ্যে অ্যাক্টিভ। স্যার রাইট স্যার, এভাবে হবে। এবার এটা এখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখি স্যার আসলে স্যার এভাবে আমি দিচ্ছি যে এই দেখেন আমি এখানে দিবার পরেও হয় বলছে যে ইফ স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 0 তো ইনঅ্যাক্টিভ আর এই অ্যাক্টিভ সেটা নেয়। এবার ওখানে করলাম, আমার মনে হয় কোটেশন করার জন্য নেয়, আমি এখান থেকে কপি করে দেখাই যে আসলে ওই এর জন্য নেয় না। দেখেন আমি এটা কপি করে এখানে কোডের ওপেনিংটা আচ্ছা ওপেনিংটাই ক্লোজিং স্যার, ওপেনিংটাই ক্লোজিং ছিল। সরি এরকম হয়ে গেছে সেই জন্য, তাই না? হতে পারে, কিন্তু এই জন্য কিন্তু আমি এখানে তো ওটা করলাম না, এই যে কিছু ভুল ভ্রান্তি থাকবে এখানে যদি এরকম হয়। আচ্ছা তাহলে আমি দেখি স্যার এবারে ইয়েস যেটা লিখলাম আমার তো হওয়ার কথা, সেক্ষেত্রে একটু দেখে নিই যে কি হলো। ইফ তারপরে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এবং এর মধ্যে লিখি STATUS স্ট্যাটাস ইজ ইকুয়াল টু, এটা মনে হয় এভাবে লেখা আছে, আমি এখান থেকে আচ্ছা এখান থেকে আমি দেখবো ইয়েস, সেই ক্ষেত্রে ইয়েস যদি হয় তাহলে সেক্ষেত্রে সে বলুন অ্যাক্টিভ মেসেজ টিবের কোটেশন একটা বাইরে গেছে গা, আমার বাইরে গেছে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আচ্ছা স্যার এইটা এবার আমি থেকে কপি করে পেস্ট করি কি ফাইল নাম এইভাবে আপনারা সূত্র বারবার কেন এটা আমি করতে এটা কেন করলাম সেটা বলছেন আমাদের। এইভাবে সূত্রটি আপনি যদি বারবার করতে থাকেন সেই ক্ষেত্রে ইরর দেখায়। আচ্ছা ইরর দেখালে আমি ইয়েস দিই তাহলে ওটা 0ই বলতে হবে। এই যে স্যার নাই ওইটা তো দেখাবে, যেটা বলছিলাম যে এই যে এটাই আমি ইয়েস ঠিক মানে ইয়েস যখন এই দেখেন আমি পুরো দেখাতে পারি কি। আচ্ছা দেখেন যখন এখানে এমনি দেখা গেলে দেখেন একটু খেয়াল করেন, যখন আমি এই স্ট্যাটাসে এই টিক উঠাই দিচ্ছি অর্থাৎ টিক মানে ইয়েস দিলে সে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এবং এই দেখালাম। তাহলে এই যে ইফের ব্যবহারটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে ইফ দিয়ে আপনি সূত্র আমাদের স্যার সেদিনকে বলছেন যে আপনারা তৈরি করতে থাকেন। আবার অনেকে আপনারা চাচ্ছেন যে স্যার এই সূত্রটি কেন আমাদের চ্যাট বক্সে দিয়ে দিলেই তো হয়ে যায় স্যার, আমরা এখানে ডাউনলোড করে নিই, কপি করে নিই আর আমরা এই সূত্রটি ব্যবহার করি। কারণ আমি আসলে শিখব, আমাদের মার্কশিট থাকে, মার্কশিটটা নিচে অনেক সময় আমাদের হাতে লিখতে হয় কি লিখতে হয় যে মার্কশিটের শেষে নিচের দিকে লিখতে হয়, যেমন আমরা এখনই যেটা করছি উক্ত আর একটা কি জানি আছে 4টি অপশন আছে স্যার এটা। আচ্ছা তাহলে এই আমি সেই ক্ষেত্রে
যদি একজন শিক্ষার্থী স্যার এখানে আমি আরেকটু তাহলে দেখাই, এটা থাক একটা, আমি এটা সেভ করে রাখি, এখানে দিয়ে দিই যে এই যে স্টুডেন্ট ইনফরমেশন, আমি নাম্বার দিয়ে দিই শিক্ষার্থী NUN BER নাম্বার BER নাম্বার নাম্বার অবশ্যই মানে সাবজেক্ট, আচ্ছা নাম্বার না দিয়ে এখানে মার্কস দিই MARKS মার্কস, অর্থাৎ একজন শিক্ষার্থী কত মার্কস পেল টোটাল, তো এখানে একটু নাম্বার দিয়ে দিলাম। আমরা যে কাজটি শিখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা আজকে শিখবো GPA নির্ণয় করা, কিন্তু নির্ধারিত কাজটি আমি করতে পারছি আমার কিছু সমস্যার কারণে, আপনারা এই কাজগুলি দেখতে থাকেন। স্যার একটা মার্কস আমি দিলাম যে একজন শিক্ষার্থী ধরেন যে মোট 600 নম্বরের পরীক্ষা, আমি ধরলাম যে এটা প্রাইমারি স্কুলের আমি একটা ডাটাবেজে ক্লাস করছি, 600 মার্কের পরীক্ষা, 600 মার্কের মধ্যে একজন বেশি 80, আর একজন পেল সে হয়তো দেখা গেল 340 টাকা, আর একজন পেল হয়তো 450 টাকা। তো স্যার এখানে আমি এই নাম্বারটা মার্কশিটে উঠবার পর আমি এখানে বলতে পারি যে শিক্ষার্থী ভালো কি ভালো নয়, কি অবস্থা সেটা আমি দেখাতে পারি এখানে। তো স্যার এটা আমি একটা কুয়েরিতে নিয়ে যাবো, এটা অবশ্য আমাদের স্যার যেটা আমাদের আহসান স্যার উনি অত্যন্ত দক্ষ মানুষ, আমার ক্লাসে কথা বলতে গিয়েও সবগুলাই নিয়ে নিলাম। আচ্ছা সবগুলা নিয়ে নিলাম কিভাবে, এটা একটু দেখ, তাই আমি একটু দেখ আমি কিভাবে নিলাম এখানে সবগুলা বলার সাথে আসতে একটু সময় লাগে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই সবগুলা ফিল্ড একসঙ্গে নিব যদি আমার দরকার পড়ে, তাহলে আমি এরকমভাবে এর উপরে ডবল ক্লিক করবো, করলে দেখা যাচ্ছে এই যে সিলেক্ট হয়ে গেছে সবগুলো। তো আবার একটু বাইরে ক্লিক করি, দেখেন এটার উপরে আমি ডবল ক্লিক করি যদি, তাহলে এটা সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এর মধ্যে আপনার এই নিয়ে আসে কার্সার নিয়ে আসে, এখানে বাম বাটনে ক্লিক করে চেপে ধরে ড্রাগ করা বলা হয়, এটাকে ড্রাগ করে এনে যে কোনো একটা ফিল্ডে ছেড়ে দেয়, যে কোনো একটার উপর ছেড়ে দেয়, একবারে সবগুলো আসছে। আর যদি আপনি তা না করেন একটা একটা করে টেনে নিয়ে আসেন, তাহলে এরকম একটা একটা করে টেনে নিয়ে আসে ছেড়ে দেয়। তো আমি একবারে সবগুলো নিয়ে আসি। এবারে মার্কস, আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি বলি, আপনি যদি এখন নিজের সিদ্ধান্ত নেন, এরকম একটা সিদ্ধান্ত নিলেন আপনি যে যদি কেউ 500-র উপর পায় শিক্ষার্থী, আপনি তাকে বলবেন যে অতি উত্তম, বা 550-এর উপর ধরে নিলেন, 550-এর উপর নিলে বললেন যে অতি উত্তম, আর ধরেন যে 450 সে ভালো, 500 হলে সে হয়তো না, অতি উত্তমের পরে উত্তম দেন, তাহলে 550-এ অতি উত্তম, হ্যাঁ 550, 450-এ হয়তো তাকে বললেন আপনি উত্তম, হয়তো 350-এ তাকে বললেন যে ভালো, আর 250-কে যদি আপনি বলেন অগ্রগতি, তাহলে আমাকে আরেকটা স্টুডেন্ট এখানে ইনপুট দিতে হবে। আচ্ছা রানা সানা মিনা ওনা একে দেই, তাহলে 350 দিয়ে দেয় একে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। 352 দিয়ে দেয়, আর এখানে দেয় 250। স্যার এইরকম আমি এখন এইখানে এই কুয়েরিতে বের করবো, ইট থেকে বের করে নিয়ে আসবো যে কোনটা ভালো কোনটা অতি উত্তম। তাহলে আমি যদি স্যার একদম নাম্বারটা ইনপুট করি, নাম্বারগুলো যোগ করি, তাহলে কিন্তু এই পদ্ধতি আমাকে আর হাতে লিখে দিতে হবে না, যে সে শিক্ষার্থী অতি উত্তম নাকি উত্তম। আমি এই অতি উত্তম এই মার্কসের আমি স্যার এখান থেকে মার্কসটা মোটিভ করে নিলাম, মার্ক যেমন হবে সেই এখানে গিয়ে লিখি স্যার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ, ওপেন ক্লোজ, তারপরে এর মধ্যে ব্র্যাকেট, এর মধ্যে আমি দেব ওই যে ফিল্ডের উপর নির্ভর করবে আমার এই কথাটি মানে ভালো, আমি এখানে পেস্ট করে দিই, বলে দিই ইফ মার্কসটা যদি ইজ গ্রেটার দেন, আমি শর্ত দিয়ে দিচ্ছি স্যার, আমার মার্কসটা যদি ইজ গ্রেটার দেন
তাহলে ও দেখাবে এখানে যখন আমি ডাবল কোটেশনের মধ্যে লিখবো। আচ্ছা, কি লেখা যায় এখানে? এখানে কিন্তু ইউনিকোডে লিখতে হবে। সেখানে অপরোড যে লেখাগুলো আমার জানা করলে বা অন্য কোনো কিছু ইউজ করলে সেখানে সবসময় ইউনিকোড লিখবে। আচ্ছা, এর মধ্যে লিখে দেয় যে 550 হলে অতি উত্তম, অতি উত্তম। আচ্ছা, এরপরেই স্যার আবার আমি বলে দেবো, যেহেতু ইফ শেষ হয়নি, আমার 4টি অপশন আছে, তাহলে কেবল একটি কেবল অতি উত্তমের পর আর এখানে আমি কিছু বলছি। আবার আমি দেখব ইফ এইখানে ইজ গ্রেটার দেন 450, ইজ গ্রেটার দেন 450, সেই ক্ষেত্রে সে বলবে আমি কোটেশন দিয়ে রাখলাম, আমি এটাতে পরে কাজ করব, এখানে লিখবো শুধু উত্তম। আচ্ছা, এর মধ্যে আবার লিখি ইফ, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট, এর মধ্যে আসছে কেউ কথা বলছে। আচ্ছা, তাহলে এখানে 350, সেখানে হলে আমি আবার ডবল কোটেশন দিয়ে রাখলাম, আমি 4টার মধ্যে আমি 3টা রাখলেই হবে। আচ্ছা, এখন বলি স্যার যে এই যে অতি উত্তম, এর ক্ষেত্রে আমি লিখি খালি উত্তম। আমি এখানে ইউনিকোড করে নেই, ইউনিকোডে গিয়ে লিখি শুধু উত্তম, উত্তম। এরপরে লিখি স্যার ভালো। আচ্ছা, এখন আমি এই যে ইফের জন্য আমি দেখলাম যে একটার জন্য বলছে অতি উত্তম, একটার জন্য বলছে দুইটা পার্ট আছে, এই পর্যন্ত একটা পার্ট, আর বাকি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আর একটা পার্ট, প্রত্যেকটা ইফের জন্য দুইটা পার্ট। যদি বলা হয় যে 550 উপরে, তখন সে অতি উত্তম ধরে নেবে। যদি না নেই সেক্ষেত্রে আবার কি হবে, এটাতে এগুলাতে আসবে, এগুলাতে চেক করবে যে যদি সে 550 না পায়, 450 হয়, তখন সে উত্তম লিখবে। যদি 450 না পায়, যদি পায় 350, তাহলে সে ভালো লিখবে। তো যাই হোক, এখানে বলে দেয় তাহলে এটা অতি উত্তম, তারপরে এটার উত্তম হলো, এটা হলো ভালো, কিন্তু এটার আর কোনো পার্ট শেষে নেয়, এই জন্য এখানে লাস্ট পার্ট অর্থাৎ ফলস পার্টটা লিখবে। তাহলে অতি উত্তম, উত্তম, ভালো, আর এখানে ডাবল কোটেশনের মধ্যে এটা সরি রেকর্ডের জন্য এটার জন্য আমার এর মধ্যে এখন লিখবো আমি অগ্রগতি হয়ে যাব। আপনারা বানান উপর নিয়ে অত টেনশন করবেন, আপনারা ঠিক করেন। আমার বলছে ইফ 450, এখানে কি বলছে, এখানে একটা মধ্যে যেতে হবে, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর আছে। ওটা একটা সমস্যা নয়, কিন্তু অন্য একটা সমস্যা হয়ে গেছে, আমি সেটা ঠিক করে ফেলছি। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না যে কোথায় ভুল খায়। সামনের ইনভার্টেড কমাগুলো স্যার, আর পিছনের ইনভার্টেড কমাগুলো না, ওটা এমনিতেই ওরকম দেখে স্যার, সরি এমনিতেই দেখে, আর সমস্যা নাই, কিন্তু সমস্যা নাই। আচ্ছা, কি নাম দেওয়া যায়? রিপোর্ট দেন স্যার, রিপোর্ট দিলাম। এখান থেকে নিয়ে দেখি তো এখানে কি সমস্যা হচ্ছে।
স্যার এই যে ইউনিকোডে আর স্যার ইনভার্টেড কমা মনে হয় ইউনিকোড এই বিষয়ে স্যার, বাংলাতে আপনার- লিখে গেছে। না স্যার, আপনার ব্র্যাকেটের সমস্যা আছে, ব্র্যাকেটে সম্ভবত আপনি ফার্স্ট ব্র্যাকেটে ইয়া করেন স্যার। স্যার প্রথম ব্র্যাকেটে একটা ডিলিট করেন স্যার, একেবারে প্রথম ব্র্যাকেট। ঠিক আছে কি স্যার? হ্যাঁ, ঠিক আছে আছে। এটা। তারপর এটা করেন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক তারপর আছে স্যার ঠিক আছে আর আপনার মনে হয় যে স্যার কোটেশন দেওয়ার সময় একটা ইংরেজিতে পড়ছে প্রথমটা, দ্বিতীয়টা গিয়ে বাংলায় পড়ছে, এরকম মনে হয় কোটেশন কোডে পড়ছে। হ্যাঁ ক্লোজিং। লাস্ট একটা ব্র্যাকেট ইংলিশ একটা বাংলা। হ্যাঁ ক্লোজ এই জায়গাটা। ইনভাইটেড গ্রুপ আছে লাস্ট কোটেশনটা সম্ভবত ইউনিকোডে করে if ব্র্যাকেট আচ্ছা আমরা দেখি আবার একবার প্রয়োজনটা পুরোটা ইংরেজিতে বানান স্যার, ওই বাংলা না দিয়ে আপাতত ইংরেজিতে বানান। আচ্ছা সেই ক্ষেত্রে আমি দেই marks is greater than or equal to is greater than or equal to 450 তাহলে সে দেখাবে কি দেখাবে সেটা আমি কোটেশন এটা কমা হবে। আচ্ছা এটা আমি কপি করলাম আর এখানে পেস্ট করলাম। আচ্ছা দেখি কন্ট্রোল ভি আচ্ছা এখানে বলি আমি 350 আর এখানে বলি আমি 250 আর এখানে একটা আচ্ছা এখানে বলি স্যার বুঝতে পারছেন না হয়তো। আচ্ছা অতি উত্তম এখান থেকে কপি করে নিয়ে গেলাম এবং এখানে বললাম যে এটা অতি উত্তম 450 হবে। আর এইটা শুধু বলে দিই শুধু উত্তম, আর এখানে আমি বলে দেই ভালো। আচ্ছা ভালো এখানে আমি বলে দেই যে এখানে অগ্রগতি প্রয়োজন বলে দিই। আচ্ছা এখানে আমি বলে দিই এটা। এখন আমি কি করব যে আমার কয়টা ব্র্যাকেট লাগবে এখানে আমি এখানে শেষ করব 1 2 3 তিনটা ব্র্যাকেট লাগবে। এবারে দেখি কি হয় মধ্যে থেকে তৈরি করবার পর। আচ্ছা এটা আমি ডিলিট এবারে কথা দেখি কি দেখায় আমার এই জায়গায় রান করা এটা বুঝলে তো স্যার? এটাতে একটু দেখে নিই আমরা আর ইনভার্টেড কমাতে সমস্যা ছিল, ইনভার্টেড কমা আর যেটা অতি বেশি অতি উত্তম 450 250 পাওয়ার জন্য সে ভালো, কিন্তু 250-এর নিচে পেলে কি বলবে কি 249 সেই ক্ষেত্রে বলবে অগ্রগতি প্রয়োজন। তো এই ইফটা যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ডাটাবেজে, আমার বিশ্বাস যেমন অনেক জটিল, খালি আমি এটা বললাম যে এই আরো কিছু কাজ করা যেতে পারে যে আপনি সেখান থেকে আপনি খুঁজে বের করতে ইফ দিয়ে আপনার শিক্ষার্থীদের মধ্যে যে যদি সে ছেলে না হয় তাহলে মেয়ে কাউন্ট কতজন মেয়ে আছে সে কাউন্ট এই ইফ দিয়ে সেটা করা সম্ভব।